দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজন বাজেটের ১৬ আনা অনুষ্ঠানে। আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি হোসাইন শাহাদাত। আমরা আজকে আলোচনা করব তথ্য প্রযুক্তি এবং টেলিকম খাত, সেই সাথে ই কমার্সের পুরো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। এইসব খাতে বাজেটে আসলে কোন ধরনের নীতি সহায়তা থাকছে বা থাকা উচিত, এবং এসব খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার আলোচনাও থাকবে নিশ্চয়ই। আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আমাদের সাথে সময় দিয়েছেন। একজন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন গ্রামীণফোনের সিনিয়র পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স হোসেন সাদাত, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনার কাছে আসবো। আমরা শুরুতেই আমাদের কাছে একটি প্রতিবেদন আছে তথ্য প্রযুক্তি নিয়ে, সেটি দেখতে চাই। প্রযুক্তি খাতে প্রতি বছর বরাদ্দ বাড়লেও তা এ খাতের উন্নয়নে খুব একটা কাজে আসছে না। হার্ডওয়্যার এবং বিদেশি সফটওয়্যার ক্রয়ে ব্যয় হচ্ছে বরাদ্দের বড় অংশ। $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জনে আসছে বাজেটে সঠিক নীতি সহায়তা চান উদ্যোক্তারা, আর বিশ্লেষকরা বলছেন দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে সরকারকে। মুরসালিন হক জুনায়েদের প্রতিবেদন, বিস্তারিত ছবি তুলেছেন লিটন বাবু। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য কিংবা শিক্ষা, সব খাতেই এখন বাড়ছে প্রযুক্তির চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠছে নতুন নতুন প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান। সফটওয়্যার, বিপিও সহ সব ধরনের সেবা মিলছে এখানে। হিসেব বলছে শুধু বেসিসের তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা এখন ২৫০০-এরও বেশি, যেখানে কাজের সুযোগ হয়েছে ৩.৫ লাখ কর্মীর। এর বাইরে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আরও প্রায় ৭.৫ লাখ কর্মী, যাদের হাত ধরে বছরে $1 বিলিয়ন বেশি আয় আসছে দেশে। কিন্তু তাদের চ্যালেঞ্জ অনেক। আমাদের ইন্টারনেটের খরচ অনেক বেশি। ইন্টারনেটের খরচটা বেশি কারণ সবচেয়ে বেশি এটার জন্য দায়ী যেটা, সেটা হচ্ছে আমাদের 20% সাপ্লিমেন্টারি, যেটাকে সম্পূরক শুল্ক বলে। তো সেটা আসলে ইন্টারনেটের মতো জিনিসের সম্পূরক শুল্ক থাকার কোনো যুক্তি হতে পারে না। যে বাজেট থাকে সেটা সিংহভাগ ব্যয় হয়ে যায় হার্ডওয়্যার কেনার ব্যাপারে, যেটাতে কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি কোনো বেনিফিটেড হয় না, যেটা বিদেশে অর্থটা চলে যায়। যদিও প্রতি অর্থ বছরই বেড়েছে তথ্য প্রযুক্তির বরাদ্দ। 2023-24 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 2,383 কোটি টাকা। পরের বছরই যা বেড়েছে প্রায় 500 কোটি টাকা। তবে সরকারের বিদ্যমান নীতি নিয়ে অসন্তুষ্টি আছে উদ্যোক্তাদের। বরাদ্দ কোনো ব্যাপার না, হ্যাঁ, বরাদ্দ যদি কমও হয় কিন্তু সেই বরাদ্দটা যদি সঠিকভাবে খরচ হয় সেটা ইম্পর্টেন্ট। আমরা গত 10 বছর দেখেছি যে প্রচুর বরাদ্দ হয়েছে আইসিটি খাতে, এবং আজ থেকে 15 বছর আগে যা বরাদ্দ ছিল তার থেকে প্রায় 8-10 গুণ বরাদ্দ বেড়েছে, কিন্তু সেটার কিন্তু কোনো সুফল আমাদের ইন্ডাস্ট্রিও পায়নি এবং সাধারণ নাগরিক যারা তারাও কিন্তু আসলে পায়নি। 2030 সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা আছে। এ লক্ষ্য অর্জনে বাজেটে নীতি সহায়তা চান উদ্যোক্তা ও বিশ্লেষকরা। সরকারি প্রতিটা এজেন্সি, প্রতিটা অধিদপ্তর, প্রতিটা মন্ত্রণালয়তে যে বাজেট করা হয় আইটি বিষয়ক, সেখানে সফটওয়্যার এবং সার্ভিসেসের জন্য আলাদাভাবে বাজেট রাখা দরকার। এই বছর গ্রোথ আপনারা দেখেছেন 3.3% হবে, তার মানে ওভারঅল আউটপুট গ্রোথ কম হলে এমপ্লয়মেন্ট গ্রোথ কম হওয়ার সুযোগ, সম্ভাবনা বা রিস্ক থাকে। সুতরাং এমপ্লয়মেন্টকে এই পরিস্থিতিতে, এই পারিপার্শ্বিকতা মেনে আমরা কিভাবে এমপ্লয়মেন্টকে রিভাইভ করতে পারি, সেই জায়গাতে বাজেটকে নজর দিতে হবে। তথ্য প্রযুক্তির বৈশ্বিক বাজার প্রায় $3 ট্রিলিয়ন, কিন্তু এ খাতে বৃহত্তম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও বাংলাদেশের আয় মাত্র $250 কোটি, যা মোট জিডিপির 1.25%। শুধু চোখ ধাঁধানো আর ব্যয় বৃদ্ধির ভবন অবকাঠামো নয়, তথ্য প্রযুক্তি খাতের সত্যিকারের উন্নয়নে প্রয়োজন দক্ষ মানব সম্পদ। নতুন বাংলাদেশের স্বপ্ন সফলে তাই বাজেট বরাদ্দের পাশাপাশি সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আলোচনাটা শুরু করতে চাই আলমাস ভাই আপনাকে দিয়ে। আপনি যেহেতু এই তথ্য প্রযুক্তি খাতের যে সংগঠন বেসিসের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, এবং আপনি খুব ভেতর থেকে আসলে জানেন বিষয়গুলো কি। গত 15 বছরে অনেক কিছু হয়েছে, অনেক বরাদ্দ হয়েছে, যেটা আমরা প্রতিবেদনে দেখলাম। কতটুকু কাজে লেগেছে, আসলে সমস্যাটা কোন জায়গায় ছিল, একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রতিবেদনে আমি বলেছিলাম, আপনারা শুনলেন যে
আমাদের যখন বরাদ্দগুলো দেওয়া হয় প্রতি বছর বাজেটে, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা সংস্থার একটা আইসিটির একটা বাজেট থাকে। তো দেখা যায় ওইটার সিংহভাগই চলে যায় হচ্ছে হার্ডওয়্যার কেনার ব্যাপারে, এবং হার্ডওয়্যার যখন আমরা কিনি সেটা কিন্তু আমরা আমাদের দেশীয় আমাদের ইন্ডাস্ট্রি কোনো বেনিফিট হচ্ছে না, সেই টাকাগুলো কিন্তু বিদেশে যাচ্ছে। সো সফটওয়্যার এবং সার্ভিসেসের জন্য আলাদা করে একটা বড় বরাদ্দ রাখা দরকার সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে। আরেকটা জিনিস দেখেন, এই যে আমাদের গত 15 বছরে এত বড় বড় মেগা মেগা প্রজেক্টস হয়েছে, আপনার এই যে মেট্রো রেল হলো, কর্ণফুলী টানেল হলো, টার্মিনাল 3 হচ্ছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, বিভিন্ন, এখানে তো হাজার হাজার কোটি টাকার আইটি বা আইসিটি হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো লেগেছে। তো সেখানে আমরা কিন্তু এখান থেকে একটা ছিটে ফোটাও যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসতো, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কোম্পানি অনেক বড় বড় হয়ে যেত, কিন্তু সেখানে আমরা কোনো বেনিফিট পাইনি। যেমন মনে করেন আপনি মেট্রো রেলে যে মনে করেন টিকিট ভেন্ডিং মেশিনগুলো, সেই মেশিনটা আমরা বিদেশ থেকে কিনে এনে এখানে বসিয়ে দিচ্ছি। কেন? এটা যদি আমরা এখানে হার্ডওয়্যার আমাদের এখানে অ্যাসেম্বল করতাম আমাদের হাইটেক পার্কে, তাহলে কিন্তু টেকনোলজি ট্রান্সফার হতো, স্কিল ট্রান্সফার হতো, আমাদের ছেলেমেয়েরা এগুলো থেকে শিখে নিতে পারতো, এবং পরবর্তীতে মেনটেনেন্সে আমাদের বিদেশিদের দিকে তাকিয়ে থাকতে হতো না, আমাদের ছেলেমেয়েরাই সেটা মেনটেন করতে পারতো। সো এই ধরনের বরাদ্দ বা এই ধরনের পলিসি আমাদেরকে নিতে হবে, যেখানে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, যেটা এখন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি তো এখন আসলে নেই বললেই চলে, সেটাও যাতে আস্তে আস্তে গ্রো করে, এইদিকে আমাদের এভাবে নতুন করে পলিসি এবং বরাদ্দ দিতে হবে। আমরা একটু দেখতে চাই যে এই মুহূর্তে আসলে কতগুলো প্রকল্প চলমান আছে, গত সরকারের আমলে কতগুলো প্রকল্প নেওয়া হয়েছে, আসলে কিভাবে অর্থের অপচয় হয়েছে, আমরা তার একটি তথ্য আমরা একটু গ্রাফিক্সের মাধ্যমে দেখতে চাই। আমি একটু দেখতে চাইবো যে স্ক্রিনে আচ্ছা আমরা একটু পরে দেখবো। আমরা ডক্টর নুরুজ্জামান, আপনার কাছেও আমি জানতে চাইবো যে এই খাতে এখন আসলে সরকারের এই যে বাজেট আসছে, তথ্য প্রযুক্তি খাতে সরকারের কোন দিকটা বেশি নজর দেওয়া উচিত? ধন্যবাদ আমাদের সহ আলোচক আলমাস কবির ভাই, এবং যুক্ত আছেন আমাদের গ্রামীণ ফোনের সিনিয়র ডিরেক্টর। তো আপনার যে প্রশ্নটি করেছেন, আমি বলবো যে আলমাস ভাইয়ের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট যে আমাদের নীতি সহায়তাটা প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি মনে করি যে দক্ষ জনবল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ দক্ষ জনবল যদি তৈরি না হয়, আপনি দেখবেন যে এই বাজেটেও কিন্তু আইসিটিতে বরাদ্দ বাড়ানো হয়েছে, 2300 কোটি থেকে এটা 2800 কোটি হয়েছে, এবং সেইখানে বলা আছে 1 লক্ষ লোককে আপনার প্রশিক্ষণ দেওয়া হবে, দক্ষতা উন্নয়ন করা। কিন্তু আমি মনে করি যে এই যে 1 লক্ষ লোককে যদি দক্ষ করতে হয়, লক্ষ্যমাত্রা ঠিক আছে, কিন্তু সেটার জন্য কিন্তু 1000 কোটি টাকা চলে যাবে মিনিমাম, যদি দক্ষ প্রযুক্তিবিদ তৈরি করতে হয়। তাহলে 2800 কোটি টাকা থেকে আপনি 1000 কোটি টাকা শুধু দক্ষ জনবল, মানে বাজেটের সাথে মিসম্যাচড। ডেফিনেটলি বাজেট একটু বাড়িয়েছেন, কিন্তু আমি বলবো যে এই জায়গাটায় বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষ জনবলের যে চাহিদা এবং যেই লেভেলের চাহিদা, সেটা যদি করা যায়, ডেফিনেটলি আপনি জানেন যে বাংলাদেশ শুধু না, বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে যাচ্ছে, এর মধ্যে একটা ছোট অংশ আছে আইসিটির খাতের, বেশিরভাগই হচ্ছে আপনার লেবার শ্রেণীর। কিন্তু এটাকে যদি আমি দক্ষ জনবল বাইরে করতে পারি, ইভেন যারা এখন আছে তাদেরকে আপস্কিলিং করতে পারি, তাহলে এটা ডাবল হবে। আর যদি আরেকটু বেশি দক্ষ করতে পারে, সেটা 4 গুণ হতে পারে। এই মুহূর্তে $25 বিলিয়ন আপনার রেমিটেন্স আসছে। আমি মনে করি যে এই দক্ষতার দিকে যদি জোর দেওয়া হয়, তাহলে এটা 100 বিলিয়ন বাই 2030 করা সম্ভব, এবং দ্যাট ইজ দ্য আমি মনে ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটি সেক্টর, যে দক্ষতা উন্নয়ন। এবং সেই ক্ষেত্রে আমার একটা ছোট্ট আছে যে মন্ত্রণালয়টা বোধহয় একটু চিন্তা করা দরকার, শিক্ষা ও মানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় যদি করা যায়, তাহলে আমার মনে হয় এটাতে প্রায়োরিটিটা বাড়বে এবং দক্ষ ভালো প্রস্তাব। আমরা একটু জনাব হোসেন সাদেতের কাছে যেতে চাই, কারণ তথ্য প্রযুক্তি খাতে তাদের অবদান এবং ওনাদের আসলে গুরুত্বটা অনেক বেশি, টেলিকম সেক্টর, এবং তারা আমাদেরকে অনেক ইন্টারনেট দিয়ে সহায়তা করছে এবং কানেক্টিভিটির জন্য। ডক্টর হোসেন সাদাতকে আমরা একটু পরে পাবো। আচ্ছা, আমরা একটু যেতে চাই যে আমরা যেই তথ্যগুলো দেখাতে চেয়েছিলাম, সেই তথ্যগুলো এই মুহূর্তে আমরা একটু
তথ্য প্রযুক্তি খাতে যে ইয়ে নেওয়া হয়েছে এখন পর্যন্ত যেসব প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখছি 53টি প্রকল্প 2009 থেকে 2024 পর্যন্ত নেওয়া হয়েছে, যার মধ্যে 34টি আর প্রকল্প ছাড়াও কর্মসূচি আছে 34টি, এবং বর্তমানে চলমান আছে এর মধ্যে 22টি প্রকল্প। আমরা যদি 2 নম্বর কার্ডে দেখি তথ্য প্রযুক্তি খাতে গত 10 বছরে কি পরিমাণ ব্যয় হয়েছে, সেই ব্যয়ের চিত্রটা যদি দেখি 25,000 কোটি টাকা ব্যয় হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ খাতে ব্যয় হয়েছে 40,000 কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে নেওয়া হয়েছে 11টি প্রকল্প। আমার কাছে আরও কিছু তথ্য আছে, আমি একটু দেখতে চাই যে এই এত প্রকল্প নেওয়া হয়েছে, এত অর্থ ব্যয় করা হয়েছে, তার সুফল আসলে কি? আমরা তাহলে তো অনেক ভালো হওয়ার কথা। আমি যদি 3 নম্বর কার্ডে একটু দেখতে চাই যে জাতিসংঘের গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান দেখছি আমরা 100তম অবস্থানে, ভারত যেখানে 98তম, শ্রীলঙ্কা 97 এবং মালদ্বীপ আছে 94তম। অর্থাৎ আমরা এত ডিজিটাল বাংলাদেশ করার পরেও আমরা আসলে এই ধরনের। এর বাইরে আমার কাছে আরও তথ্য আছে, যেমন জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলছি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে মাত্র 39% মানুষ ইন্টারনেট ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে 52% মানুষ, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। এর বাইরে ইন্টারনেটের গতি, ডিজিটাল জীবনমান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং ফ্রিল্যান্সের সমপর্যায়ের অর্থনীতি দেশগুলোর চেয়েও পিছিয়ে বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের সমান যেসব অর্থনীতি আছে সেখানেও আমরা কিন্তু এইসব বিষয়ে পিছিয়ে। আওয়াজ ভাই, আমরা আসলে পিছিয়ে কেন থাকছি? আমরা এত মানে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে আমরা গেছি স্মার্ট বাংলাদেশে। তাহলে ডিজিটাল বাংলাদেশের যদি এই অবস্থা হয় তাহলে এটা কেন আসলে? জি, দেখেন, এই যে ডিজিটাল বাংলাদেশ বলি আর স্মার্ট বাংলাদেশ বলি, এগুলো তো আসলে সত্যিকার অর্থে এগুলো কিন্তু পলিটিক্যাল স্লোগান ছিল, তাই না? আমরা তো আসলে পলিটিক্যাল রেটরিক্স, পলিটিক্যাল স্লোগান সেই হিসাবে কিন্তু ব্যবহার হয়েছে। সত্যিকার অর্থে কি আমরা ডিজিটাল হয়েছি? আপনি তো প্রমাণ দেখলেনই। সো আমরা তো সেটা হইনি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই যে 25,000 কোটি টাকা তথ্য প্রযুক্তি খাতে ব্যয় হয়েছে, এখানে এই যে নুরজামান ভাই বলছিলেন দক্ষ মানব সম্পদ তৈরির পিছনে 1,000 কোটি টাকা খরচ হবে বা ইত্যাদি, এরকম অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে গত 15 বছরে, কিন্তু সেগুলোর কোনো অডিট হয়নি। যখন মনে করেন একটা 3 মাসের ট্রেনিং হলো, তারপরে ছেলে মেয়েগুলো যখন পাস ওই কোর্সটা শেষ করলো, সে সত্যি শিখলো কি শিখলো না, এটা তো আপনাকে অডিট করতে হবে, এটা তো আপনাকে পরীক্ষা করতে হবে, এবং সেটা থার্ড পার্টি অডিট করতে হবে। যে পড়াচ্ছে বা যে ট্রেনিং দিচ্ছে সেই তো আর অডিট করলে সেটা লাভ হবে না। সো এই অডিটগুলো করা হয়নি, তার ফলে যেটা দেখা গেছে প্রচুর দুর্নীতি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রকল্পগুলোতে আসলে ধরেন মনে করেন হয়তো 1000 মানুষকে একটা প্রকল্পতে 1000 মানুষকে দক্ষতা দেওয়ার কথা, ট্রেনিং দেওয়ার কথা, সেখানে হয়তো 200কে ট্রেনিং দিয়ে পুরো টাকাটা নিয়ে চলে গেছে। কোনো ক্ষেত্রে কোনো ট্রেনিংই দেওয়া হয়নি, এবং কোনো ক্ষেত্রে এমন ট্রেনিং দেওয়া হয়েছে যে ট্রেনিং এর কোনো মানে নেই, একেবারে বেসিক রুডিমেন্টারি ট্রেনিং দেওয়া হয়েছে। সো এটার কোনো অডিট ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। এই কারণে এত টাকা ব্যয় হওয়া সত্ত্বেও আমরা কোনো আউটপুট পাইনি। এটাই প্রবলেম হয়ে গেছে। আর নীতিমালার তো আমাদের আসলে মনে করেন, এই যে আপনি বললেন যে কেন আমরা এখনো পর্যন্ত এত পিছিয়ে আছি, আমরা এত আগে সেই 2008-2009 থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলে আমরা স্লোগান দিয়ে যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে আমাদের নীতিমালার সমস্যা। আমাদের কোনো কোঅর্ডিনেশন নাই, আমাদের কোনো যে ন্যাশনাল একটা পুরো মাস্টার প্ল্যান থাকবে। আপনি ইন্ডিয়া কিন্তু আমাদের অনেক পরে তারা ডিজিটাল ইন্ডিয়া এগুলো শুরু করেছে, কিন্তু সেখানে আপনি গিয়ে দেখেন তাদের একটা আধার কার্ড দিয়ে তারা সবকিছু করতে পারে। সো এই ধরনের যে একটা কনভার্জেন্স, এই ধরনের যে একটা আপনার একটা নীতিমালা থাকবে যে সমস্ত আর্কিটেকচার সবকিছু সমস্ত অধিদপ্তরগুলো একটা জায়গায় এসে সেন্ট্রালাইজড আপনার হবে, এটা তো আমাদের এনআইডি দিয়ে করা যেত। তো এগুলো আমরা এই ধরনের আমাদের নীতিমালার অভাব হয়েছে এবং কনসিস্টেন্সির অভাব হয়েছে। আমরা একটা পলিসি নিয়েছি, সেটা আবার পরের বছর বা 1 বছর পরে আবার সেটা চেঞ্জ করে ফেলেছি। এর ফলে আমাদের বিদেশি বিনিয়োগও বাড়েনি। সো আমরা যে কোনো পলিসি যেটা নিব সেটা কমপক্ষে 5 থেকে 6 বছর সেটা রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, না হলে কোনো বিদেশি বিনিয়োগ অথবা লোকাল বিনিয়োগ কিন্তু হবে না। যে আমাদের সাথে হোসেন সাদাতকে আমরা আবারও পেয়েছি। আপনি কি শুনতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে আমাকে? এখন একটু বেটার শোনা যাচ্ছে। জি, সৌভাগ্যক্রমে আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আমরা যেটা বলছিলাম যে আমি জানি না, আমি যে তথ্যগুলো আসলে আমাদের গ্রাফিক্সের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, আপনি দেখতে পেয়েছেন কিনা। বাংলাদেশে আসলে টেলিকম খাতে বলেন বা তথ্য প্রযুক্তি খাতে অনেক বিনিয়োগ হয়েছে গত 14-15 বছরে, কিন্তু আমরা এখনও আমাদের দেশের 39% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে আর স্মার্টফোন ব্যবহার করছে 52%। কেন আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারিনি, যেটি আসলে দক্ষিণ এশিয়ার
দেশের মধ্যেই আমরা আসলে সবচেয়ে পিছিয়ে আছি, এটির কেন কারণ? জি, ধন্যবাদ। আমি প্রথম দিকে আপনার ডিসকাশনটা শুনতে পারিনি, বাট বুঝে নিচ্ছি আপনারা কোন অ্যাঙ্গেলে জানতে চাচ্ছেন। আমি যদি একটু বলার চেষ্টা করি আমার দিক থেকে, যে যখন বলা হচ্ছে যে আমাদের ইন্টারনেটের ইউসেজ এটাকে আরো বাড়ানোর জন্য বা কাস্টমারকে বাড়ানোর জন্য আমাদের আসলে কি কারণে আমরা বাড়াতে পারছি না, তাহলে সেই হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে সামগ্রিক যে পলিসি সাপোর্ট এখানে যেটা আছে, এখানে এটাকে আরো সাপোর্টিভ করতে হবে, সো দ্যাট আমাদের যে সমস্ত জায়গাগুলোতে বটলনেক আমরা ফিল করছি, যার কারণে আমাদের মনে করেন কোম্পানির গ্রোথ বলেন, কাস্টমার বেজের গ্রোথ বলেন, ইউসেজের গ্রোথ বলেন, ডিভাইসের অ্যাবিলিটি বলেন, এগুলার জন্য একটা সহায়ক একটা এনভায়রনমেন্ট তৈরি করার প্রয়োজন। আমরা বরংবার যখনই আমরা বাজেট নিয়ে ডিসকাশন করি, এরকম আলোচনা আসে, আমরা হয়তো স্পেসিফিক কিছু ইস্যু নিয়ে কাজ করি, বাট এই টপিক ওয়াইজ নিজেদেরকে লিমিটেড না রেখে আমরা যদি সবাই মিলে সামরিকভাবে পলিসি ফ্রেমওয়ার্কের জন্য সময় স্পেন্ড করি এবং আমাদের পলিসিটা যদি হয় ফরওয়ার্ড লিনিং, তাহলে হবে কি ফিউচারে যেই ধরনের টেকনোলজি গুলো আসছে, যেই ধরনের ইনোভেশন গুলো আসছে, এবং একে কাস্টমারের হাতে অ্যাভেলেবল করার জন্য আমার যদি মনে করেন সাপোর্টটা চলে আসে পলিসি থেকে, তাহলেই হলে সাময়িকভাবে আমরা যেটা করতে চাচ্ছি, আপনার কথা যদি বলে বুঝে থাকি, এটাকে অনেক দিকে মিন করা হচ্ছে, আমরা যে বলি টাইম অ্যান্ড এগেন আমাদের ডিজিটাল ডিভাইডটাকে আরো কমিয়ে নিয়ে আসতে হবে, আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়াতে হবে, ডিজিটাল ইনক্লুশন বাড়াতে হবে, বাট আমরা পারছি না। এই পারানোর জন্য কিন্তু একদিকে যেমন যারা ব্যবসা করতে এগিয়ে আসছে তাদেরকে সেই সাপোর্টিং এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে, একই সাথে ইকোসিস্টেম প্লেয়ার যারা আছে এদেরকেও জন্য সহায়ক যদি একটা আমি এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারি, তাহলেই মনে করেন আমাদের যে এই যে ইনক্লুশনের পার্টটা ত্বরান্বিত হবে, এবং আলটিমেটলি লং রানে আমাদের যে গভর্নমেন্ট যেখানে চিন্তা করছে ডিজিটাল ইনক্লুশনের কথা, সেটা একটা। আরেকটা হলো গভর্নমেন্টের পার্সপেক্টিভে গভর্নমেন্ট যে রাজস্বের কথা চিন্তা করছে, এটা মনে করেন লং টার্মে বেনিফিটেড হবে। অনেক ধন্যবাদ হোসেন সাদাত, আপনি থাকেন আমাদের সাথে, আমরা আবারও ফিরবো বিরতির পর। একটি বিরতির সময় হচ্ছে দর্শক, বাজেটের 16 আনা অনুষ্ঠানে সময় হচ্ছে বিরতির, ফিরছি একটু পর, আবারও আলোচনা থাকবে, আমাদের আরও আলোচনা আছে, আপনারা সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন বাজেটের 16 আনা। আমাদের সাথে অতিথি আছেন 3 জন, স্টুডিওতে আছেন সৈয়দ আলমাস কবির, আছেন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান এবং জুমে আছেন হোসেন সাদাত। আমরা ডক্টর নুরুজ্জামান আপনার কাছ থেকে জানতে চাই যে এবার বাজেটে আসলে প্রযুক্তি খাতের উন্নয়নে আসলে কি কি প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে থাকবে, ব্যবসায়ীদের পক্ষ থেকে? প্রথমত প্রযুক্তি খাতের উন্নয়নে আমি প্রথমবারই বলেছি যে ডেফিনেটলি সর্বাধিক অগ্রাধিকার থাকা উচিত দক্ষতা উন্নয়নে, এটা হচ্ছে নাম্বার 1। আর ডেফিনেটলি আপনি যেটা নীতি সহায়তার কথা আমরা যেটা বললাম, সেই জায়গাটা কাজ করা। আর মোস্ট ইম্পর্টেন্টলি দুর্নীতি, আপনার ধরেন বাজেট অ্যালোকেট হইল, বাজেট নিয়ে কম বেশি সেটা আমরা অনেক সময় সমালোচনা করি, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাজেটটা বাস্তবায়ন করা। বাজেট বাস্তবায়ন করতে গেলে কিন্তু আলটিমেটলি সেই, আবার আমি যদি মূলে যেতে চাই, যে আপনার দক্ষ প্রশাসন যেমন দরকার, দক্ষ নেতৃত্ব প্রয়োজন। তো দক্ষ নেতৃত্ব আলটিমেটলি এটা ট্রেড বডিতে যেমন প্রয়োজন, প্রশাসনে তো আছেই, সর্বোপরি গভর্নমেন্ট একটা ফ্যাক্টর। মানে গভর্নমেন্ট থেকে আসলে নীতি সহায়তাটা হয়, দুর্নীতির চাপটাও সেখান থেকে কিন্তু আলটিমেটলি সরকার দল যখন হয়, এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা আলমাস ভাই বললেন যে লুটপাট, অনেক প্রশিক্ষণ, আপনি এখানে স্ক্রিনে দেখালেন অনেকগুলো প্রকল্প, তো এগুলো কিন্তু আলটিমেটলি দুর্নীতির কারণে এটা হয়েছে। এবং প্রপার এক্সিকিউশন টিম, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যারা আসলে নির্মোহভাবে দুর্নীতিমুক্তভাবে সেখানে করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ওভারঅল বাজেটের আমি বলবো যে আমার মনে হয় এখন সময় এসছে যে সম্ভাবনাময় খাতগুলোতে আমাদের বাজেট অ্যালোকেশনের শিফটিং হওয়া প্রয়োজন। ধরেন এখন গ্যাস ভিত্তিক অনেক ধরনের আমাদের প্রজেক্ট আছে, অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, তো গ্যাসের স্বল্পতা আছে, তো আমি ওখানে কি এমফাসিস দিব, নাকি তথ্য প্রযুক্তি, স্টার্ট আপ ইকোসিস্টেম এগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি আপনার এই খাতে বেশি বাজেট বরাদ্দ দিব? তো এগুলো একটা বিষয় আছে, যেমন মানে কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ, এই সমস্ত জায়গায় আপনার বাজেট বরাদ্দ বাড়ানো দরকার। তো এবং সেই বাজেট বরাদ্দের ক্ষেত্রে আইসিটি ডেফিনেটলি
এবং স্টার্ট আপের ক্ষেত্রে আমি মনে করি একটা খুব বড় রকম দরকার। আর আরেকটা বিষয় আপনি একটু আগে যেটা বলেন সেটা আমি একটু অ্যাড করতে চাই আগের ইয়েটাতে, যে গতি বা অগ্রগতি আমরা এতদিন যা শুনেছি সেটা হচ্ছে বাংলাদেশের 2007-8 সালে বা 92-98 সালে কত ছিল, এখন আমরা কতটুকু এসেছি, মেবি ইট ইজ 100 কিলোমিটার, বাট অন্যান্য দেশ যে 300, 400, 500, 1000 কিলোমিটার চলে গেছে সেটার সাথে তুলনা এতদিন সেটা আমরা দেখি নাই, এটা আমরা মিডিয়াতেও আসেনি। এখন আপনি দেখালেন যে আমরা এটাতেই সন্তুষ্ট যে এত হাজার মানে ইন্টারনেট পেনিট্রেশন, এত মোবাইল, এগুলো শুধু বলা হচ্ছে, কম্পারেটিভ কিন্তু কোনো ছিল না। যে আমরা একটু হোসেন সাদাতের কাছে যেতে চাই, জনাব হোসেন সাদাত, মানুষের আসলে মানে নতুন প্রজন্মের যে প্রযুক্তিগুলো আসছে, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে যেসব প্রযুক্তিগুলো আসছে, সেসব প্রযুক্তিকে আমাদের টেলিকম সেক্টরে মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়া, সেই জায়গাটাতে আপনাদের এই মুহূর্তে আসলে কোন ধরনের নীতি সহায়তা দরকার, আপনারা কাজ করছেন কিনা? আপনার অডিওতে খুব ব্রেক হচ্ছিল, আপনি কি কাইন্ডলি আরেকবার একটু বলবেন? আমি শুনতে পাচ্ছি। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে নতুন প্রজন্মের যেসব প্রযুক্তি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা বলছে, এআই, আইওটি, এইসবের সাথে তো আমাদের টেলিকমের একটা মানে সরাসরি সম্পৃক্ততা আছে। এই সেবাগুলোকে আপনারা আরও বেশি যাতে মানুষের কাছে পৌঁছাতে পারেন সামনের দিনে, সেখানে আপনারা কি কাজ করছেন এবং সরকারের কাছে কি নীতি সহায়তা চাচ্ছেন? ধরে নিচ্ছি আপনি কি জানতে চাচ্ছেন, ওই অনুযায়ী আমি আমার বক্তব্যটা বলি, আমার হয়তো সময় কভার করবে না আর কি। আমাদের দিক থেকে শুরুতে আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করলেন যে সহায়ক এনভায়রনমেন্ট, আমি যদি সবার কথাকে মাথায় রেখে বলি তাহলে প্রথমে যে বা যারা এখানে ইনভেস্টমেন্ট করে ব্যবসা রান করছে, এই টেলিকমিউনিকেশন সেবাটাকে গ্রাহকদের কাছে নিয়ে যাচ্ছে, তাদের দিকে যদি তাকিয়ে তাহলে আপনি দেখবেন আমাদের ক্ষেত্রে একটা ভেরি স্ট্রেঞ্জ অ্যারেঞ্জমেন্ট অনেকদিন থেকে এক্সিস্ট করছে। সেটা হলো বাংলাদেশে বলা আছে যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে দুই ধরনের রেট, which is আপনার লিস্টেড হলে 20% and non listed হলে 25% when it comes to company corporate tax. But for any reason যখন মনে করেন আমরা সবাই বিভিন্নভাবে এই সেক্টরটাকে to the fact যে আমাদের এই সেক্টর থেকে আমরা রাফলি অ্যারাউন্ড 1% মতো জিডিপি তে কন্ট্রিবিউট করছি এবং টোটাল গভর্নমেন্টের যে ফিসক্যাল রেভিনিউ আর্ন করে 5% এর মতো রেভিনিউ ইটসেলফ আসে মনে করেন এই সেক্টর থেকে। But then again, আমাদের এই পার্টিকুলার টেলিকম সেক্টর থেকে তাকিয়ে there has been a special treatment. কি হলো এটা জিনিসটা, যে সাধারণত দুই ধরনের কোম্পানি এক্সিস্ট করছে, লিস্টেড নন লিস্টেড, বাট উইদিন দ্যাট ওয়ান আবার আরেকটা ভাগ করা হয়েছে, বলা হচ্ছে যে টেলিকমের জন্য একটা সেপারেট সেক্টর, টেলিকমের মধ্যে নন লিস্টেডের জন্য 40% ট্যাক্স রেট আর 45% আর লিস্টেড কোম্পানির জন্য 40%। এই যে মনে করেন একটা ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটা আমি মনে করি একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে না, বিকজ আমরা মনে করছি যে এই সেক্টর থেকে মোর অ্যান্ড মোর কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে বোথ টুয়ার্ডস আওয়ার কাস্টমার্স অ্যান্ড অলসো টুয়ার্ডস গভর্নমেন্ট। বাট আমরা যদি এই ধরনের একটা প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা ইন্ট্রোডিউস করে থাকি এবং কন্টিনিউ করে থাকি, তাহলে এটা মনে করেন ইনভেস্টমেন্টের জন্য একটা অন্তর হিসেবে থাকছে। আমরা বিভিন্ন বছর থেকে এটা বলে আসতেছি, বাট যে কোনো কারণে হোক আমরা কাঙ্ক্ষিত দৃষ্টি আকর্ষণ করতে পারছি না বা ওনারা এটা বিবেচনা নিচ্ছেন না। এটা হলো ইনভেস্টরের দিক থেকে। আর যদি আমি কাস্টমারের কথা বলে থাকি, শুরুতে আমি বলছিলাম যে আমরা ডিজিটাল ইনক্লুশনটাকে আরো ত্বরান্বিত করতে চাই, বাট একটা যদি পার্টিকুলার এক্সাম্পল দিয়ে থাকি যে আমাদের দেশের যে ট্যাক্সের যে কালেকশনের সিস্টেমটা, আমরা হেভিলি ডিপেন্ডেন্ট অন ইনডাইরেক্ট ট্যাক্স। আপনি শুনে অবাক হবেন যে টোটাল রাজস্ব আয়ের 80% ইনকাম হয় আপনার ইনডাইরেক্ট সোর্স থেকে। যদি আমি একটা এক্সাম্পল দেই, আমাদের কাস্টমার যে যারা মোবাইল ফোন সেবাটাকে ব্যবহার করছে, তারা ইনডাইরেক্টলি 39% ট্যাক্স দিচ্ছে। এটা ইন দ্য ফর্ম অফ ভিএটি, ইন দ্য ফর্ম অফ সাপ্লিমেন্টারি ডিউটি, ইন দ্য ফর্ম অফ সারচার্জ। এখন আপনারা জানেন যে এই যে সারচার্জের বিষয়টা বা সাপ্লিমেন্টারি ডিউটিটা সবসময় আসছে কিন্তু নন এসেনশিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে, যেটা সরকার অনুৎসাহিত করতে চায়। একদিকে আমরা টেলিকমকে বলছি এটা একটা এসেনশিয়াল সার্ভিস, বাট এট দি সেম টাইম আমরা এখানে আবার এডিশনালি আপনার সাপ্লিমেন্টারি ডিউটি ইন্ট্রোডিউস করছি, যেটা মনে করেন ডাইরেক্টলি কাস্টমারকে ইম্প্যাক্ট ফেলছে। তাদের মনে করেন যে
ইন্টারনেট সেবা নেওয়ার জন্য বা কমিউনিকেশন নিডটাকে অ্যাড্রেস করার জন্য একটা অন্তর হিসেবে কাজ করছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো দেখার অনেক সুযোগ রয়েছে। নট নেসেসারিলি আমরা বলবো যে ট্যাক্স রিডাকশন, রাদার আমরা যেটা বলছি রেশনালাইজ করা প্রয়োজন। টাইম হ্যাজ কাম, আমাদেরকে ফিউচারিস্টিক ওয়েতে হলিস্টিক্যালি জিনিসটা দেখতে হবে, সো দ্যাট আমরা সেই ধরনের পরিবর্তনগুলোকেই বিবেচনায় নেই যেগুলোর কারণে আমাদের এই ডিজিটাইজেশন বলি, ডিজিটাল ইনক্লুশন বলি ত্বরান্বিত হবে। আলটিমেটলি লং রানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট তার ন্যায্য রেভিনিউ আর্নিংস থেকে সহায়ক ভূমিকা পালন করতে পারবে। অনেক ধন্যবাদ জনাব হোসেন সাদাত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। আলমাস ভাই, আপনি কি এখন বলতে চান নাকি আমরা বিরতি নিয়ে এসে আপনাকে একটু বেশি সময় দেব? পরেই বলি, একটু সময় ঠিক আছে। আমরা দর্শক আমরা সময় আবারও বিরতি নিচ্ছি। বিরতির পরে এসে আমরা শুনবো বাজেটে আসলে কোন ধরনের নীতি সহায়তা এবং কোন ধরনের বিষয়গুলো থাকা উচিত ব্যবসায়ীদের কাছ থেকে, আমরা সেটা শুনবো। স্বাগত আরেকবার বাজেটের 16 আনা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি তথ্য প্রযুক্তি খাত নিয়ে এবং বাজেটে এই খাতে আসলে কেমন পলিসি থাকা উচিত। আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ আলমাস কবির স্টুডিওতে এবং ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান। আমরা আবার আলোচনায় ফিরছি। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে যেতে চাই যে বাজেটে আপনার যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা থাকে আপনার কাছ থেকে জানতে চাই এই খাতের উন্নয়নে। ধন্যবাদ। দেখুন, আমি প্রতিটা ক্ষেত্রে সফটওয়্যার এবং সার্ভিসের জন্য আলাদা বাজেটের কথা বরাদ্দ রাখার কথা আগেই বলেছি। এছাড়া আরেকটা যেটা পলিসি আমাদের নেওয়া দরকার, এই বাজেটেই নেওয়া দরকার, সেটা হচ্ছে যে দেশীয় সফটওয়্যার যেই কোম্পানিগুলো, যে প্রতিষ্ঠানগুলো ইউজ করবে তাদেরকে একটা প্রণোদনা দেওয়া, তাদেরকে একটা ট্যাক্স রিবেট হতে পারে বা যে কোনো ধরনের একটা প্রণোদনা দেওয়া। তাহলে যেটা হবে, বেশি বেশি করে কোম্পানিগুলো, আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো, বিমা কোম্পানিগুলো দেশীয় সফটওয়্যার ব্যবহার করা তারা শুরু করবে, উৎসাহিত হবে ওই ট্যাক্স রিবেটের জন্য, এবং তার ফলে দেশীয় ইন্ডাস্ট্রিটা, সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে এবং এর পরবর্তীতে কনফিডেন্স বাড়বে। মানুষ তো এখন ইউজই করে না, মানুষ তো জানে না যে এটা কেমন, কতটা ভালো বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিনা। সো এই ধরনের একটা পুশ দরকার আছে সরকারি নীতিমালা থেকে। আরেকটা জিনিস দেখেন যে আমরা অনেক দিন ধরে বলে আসছি ডিজিটাল ইকোনমির কথা, ডিজিটাল ক্যাশলেস সোসাইটির কথা, কিন্তু আমাদের ডিজিটাল লেনদেন কিন্তু খুব একটা সেরকম বাড়েনি। আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখন বেশ পপুলার, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু আপনি যখন একটা দোকানে যাবেন, আপনি যদি ক্রেডিট কার্ড দেন তখন দেখবেন যে দোকানি কিন্তু একটু ইতস্তত করছে, সে ক্যাশ প্রেফার করে। এখন এমন যদি হতো যে আমি যখন কার্ড দিচ্ছি, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সে একটা ক্যাশব্যাক পাচ্ছে 1%, আমিও একটা ক্যাশব্যাক পাচ্ছি 1%, তাহলে কিন্তু আমি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু উৎসাহিত হতাম ক্যাশ না ইউজ করে আমি ক্রেডিট কার্ড বা নিতে চাই না, যে কার্ডে নিলে বলে আমার 2% দিতে হবে। এক্স্যাক্টলি। সো এই ধরনের যদি একটা সরকার থেকে অন্তত আগামী 3 থেকে 5 বছরের জন্য একটা বিশেষ প্রকল্প নেওয়া হয় যে ডিজিটাল লেনদেনকে পুশ দেওয়ার জন্য একটা ক্যাশব্যাক ইনসেন্টিভ, এবং এটার জন্য একটা 300 কোটি টাকা বা 500 কোটি টাকা একটা বরাদ্দ রাখা হয়, যেটাই হোক না কেন একটা বরাদ্দ থেকে এই ইনসেন্টিভটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই পুশের ফলে এই অভ্যেসটা হয়ে যাবে ডিজিটাল লেনদেনের, যেটা পরবর্তীতে সরকারেরই কিন্তু রাজস্ব আরো বাড়বে এটাতে। আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখা দরকার, যে আমরা দক্ষ জনসম্পদ তৈরির কথা বারবার বলে আসছি, এখানে কিন্তু মানে একটা মনে রাখতে হবে যে এআই কিন্তু আস্তে আস্তে আমাদের অনেক কাজকে অটোমেট করে ফেলছে, এবং আপনি দেখবেন যে আমাদের আইটি এক্সপোর্ট গত 2 বছরে কিন্তু ডিক্লাইন করেছে। সেই ডিক্লাইনের কারণ হচ্ছে যে আমরা যে ধরনের কাজ করি সেগুলো এখন আর মানুষ দিয়ে করা লাগে না, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে ফেলে। সো আমাদের তাহলে কি হাই লেভেল দক্ষতা বাড়াতে হবে, আমরা হাই ভ্যালু কাজ করতে হবে। সো এর পিছনে একটা বড় বরাদ্দ রাখা দরকার, কিন্তু সেই দক্ষতা, সেই ট্রেনিং এর জন্য কিন্তু থার্ড পার্টি অডিটের ব্যবস্থা রাখা দরকার। আর আরেকটা দিয়ে শেষ করি যে নারীর আমাদের একটা বৈষম্য দূর করা দরকার। নারীর পার্টিসিপেশন খুব কম, যেসব টেক প্রতিষ্ঠানে নারীর মিনিমাম 20 থেকে 25% নারী কাজ করবে তাদেরকে একটা প্রণোদনা বা ট্যাক্স। আমরা একেবারে শেষের দিকে জনাব নুরুজ্জামান 30 সেকেন্ডে একটু শুনতে চাই আপনার কোনো প্রস্তাবনা থাকলে, একটি প্রস্তাবনা। আমি বলবো যে ই কমার্সের একটা বিশাল সম্ভাবনাময় খাত। আপনি জানেন যে বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান আপনার নানান রকম প্রোডাক্ট তৈরি করছে। আমি যদি শুধু গার্মেন্টসের কথাই বলি, আমরা এখন আয় করছি সেলাই দিয়ে, এবং এটাকে যদি নিজস্ব ব্র্যান্ড করে সেই আপনার গার্মেন্টসগুলো যদি আমি গ্লোবালি শো করতে চাই, দেন আমার ই কমার্স ইজ ভেরি ম্যান্ডেটরি। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, অনেক ধন্যবাদ সৈয়দ আলমাস কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকবেন বাজেটের পরদিন পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।